বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা খুব সাধারণ একটা বিষয়, আমাদের সমাজের প্রতিনিয়ত এটা হচ্ছে এবং আমরা কম বেশি সবাই এতে আক্রান্ত হই জীবনের কোনো না কোনো সময়। এমন একটা টপিকস নিয়ে কথা বলবো, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে এই বিষয়টা সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারবো ইনশাল্লাহ। আজকে আমরা আসলে কথা বলবো পায়ের গোড়ালির যেই ব্যথা, পায়ের তালুতে ব্যথাটা নিয়ে। এটার মেডিকেল ভাষায় আমরা বলি প্লান্টার ফাসাইটিস। এই রোগটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো আসুন শুরুতে আমরা জেনে নিই আসলে পায়ের গোড়ালির ব্যথাটা অ্যাকচুয়ালি কোথায় হয়। পায়ের গোড়ালির যেই ব্যথাটা, এটা হয় আমাদের পায়ের গোড়ালির যেই হাড় আছে, আমরা এটাকে বলি ক্যালকেনিয়াম হাড়। একদম পায়ের গোড়ালির যেই হাড়টা, সেই হাড়ের মধ্যে ব্যথাটা হয়, সেই হাড়ের জায়গাটায় আসলে ব্যথাটা হয়। আর এই ক্ষেত্রে রুগী লক্ষণটা কি থাকে বা রুগী আমাদের কাছে কি বলে, এই ধরনের রুগীগুলো প্রথমেই যেটা বলে যে দীর্ঘক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালেই ব্যথা হয়, বা সারা রাত শুয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে দাঁড়ালেই ব্যথা হয়, আমি আর হাঁটতেই পারতেছি না। কিছুক্ষণ হাঁটার পরে হয়তো এই ব্যথাটা আবার আস্তে আস্তে কমে যাচ্ছে, বা বসে উঠার পর আমি হাঁটতে পারছি না, কিছুক্ষণ হাঁটার পর আবার ব্যথাটা আস্তে আস্তে কমে যায়। এই লক্ষণগুলো আমরা কমনলি তাদের মধ্যে দেখতে পাই। এই রোগে সাধারণত কারা আক্রান্ত হয়? এই রোগে পুরুষ মহিলা উভয়ই আক্রান্ত হতে পারে। সাধারণত যারা প্রাপ্তবয়স্ক তারাই বেশি আক্রান্ত হয়, এবং যারা একটু কর্মঠ, কাজ বেশি করে, দৌড়াদৌড়ি বেশি করে, তারাই আক্রান্ত হয় বেশি। রোগটায় আসলে কি হয়? রোগটায় যেটা হয়, আমাদের পায়ের পাতার যেই পর্দাটা আছে, আমরা বাংলায় যদি বলি পায়ের পাতার যেই পর্দা, আর মেডিকেল সায়েন্সে আমরা বলি এটাকে প্লান্টার ফাসা। যেই ভারী যেই পর্দাটা থাকে আসলে, যেটার উপরে আমরা দাঁড়াই, সেই পর্দাটার বিভিন্ন জায়গায় মাইক্রোটিয়ার হয়, মানে ছোট ছোট করে ছিঁড়ে যায়। এবং এই পর্দাটা থাকে ফ্লেক্সিবল, মানে রাবারের মতো। এটা রাবারের মতো থাকে, যত বয়স বাড়তে থাকে এটার এই ইলাস্টিসিটি, মানে রাবারের যেই প্রসারিত হওয়ার যেই ক্ষমতাটা, ঠিক এইভাবেই পর্দারও প্রসারিত হওয়ার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায়। যার কারণে যেটা হয়, আমরা যখন শুরুতে উঠে দাঁড়াতে চাই, যেহেতু এটা আগের মতো আর লম্বা হতে পারতেছে না, তখন সে খুব চাপ দিয়ে থাকে, তখন সে ব্যথা হয়। এবং আবার যখন ধীরে ধীরে একটু একটু হাঁটতে থাকি, তখন এটা আস্তে 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 আবার রিল্যাক্স হয়, তখন আসলে ব্যথাটা কমে যায়। এই রোগে আক্রান্ত হলে আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয় কিনা, বা রোগটা বোঝার জন্য অন্য কোনো পরীক্ষা লাগে কিনা, এই রোগটা বেসিক্যালি আমরা বলতে পারি এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে হলো ডাক্তার দেখেই মোটামুটি নির্ধারণ করতে পারে যে আসলে তার কী রোগ হয়েছে। বস্তুত পক্ষে এটা অনেক বড় কোনো পরীক্ষা নিরীক্ষা আসলে লাগে না। তারপরে আমরা কিছু পরীক্ষা করি যে এটা অন্য কোনো কিছু আছে কিনা, বা অন্য কোনো সমস্যা আছে কিনা, সেটা দূর করার জন্য হলেও আমাদের অনেক সময় কিছু পরীক্ষা করতে হয়। খুব কমনলি আমরা যেই পরীক্ষাটা করতে পারি, যেই পাটা আক্রান্ত সেই পায়ের আমরা একটা এক্স রে করি, হিলের একটা এক্স রে করি, এক্স রে রাইট অথবা লেফট হিল, এপি এবং ল্যাটারাল ভিউ, মানে সামনে থেকে একটা ছবি, সাইড থেকে একটা ছবি আমরা দেখি, তো হাড়ে কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করি। এবং কমনলি আমরা দেখতে পাই এক্স রে করলে অনেক সময় ক্যালকেনিয়াল স্পার বলে, আপনাদের দেখবেন যে একটু বাড়তি হাড় থাকে অনেক সময় পায়ের গোড়ালিতে। এই জিনিসটা আমরা খুব কমন পাই। অনেক সময় এই জিনিসটাও দায়ী থাকে আমাদের এই ব্যথা হওয়ার জন্য। এছাড়াও আমরা রক্তের বিভিন্ন পরীক্ষা করতে পারি যে এটা ইনফ্লামেটরি কোনো কন্ডিশন কিনা, মানে প্রদাহজনিত কোনো সমস্যা কিনা, সেটা দূর করার জন্য অনেক সময় আমরা সিবিসি করতে পারি, ইএসআরটা বেশি কিনা দেখতে পারি, সিআরপিটা করতে পারি, কোনো একিউট ইনফেকশনের কন্ডিশন আছে কিনা সেটা বোঝার জন্য। এছাড়াও অনেক সময় অ্যাডভান্স স্টেজ হলে অনেকে এমআরআই এটাও করা যেতে পারে। তবে সাধারণত এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস, এবং আমরা ইউজুয়ালি এক্স রে করেই মোটামুটি কনফার্ম হয়ে যেতে পারি যে হ্যাঁ, এটা তার প্লান্টার ফাসাইটিস। তো এখন আসেন এই রোগের আসলে চিকিৎসাটা কি। এই রোগের 1 নম্বর চিকিৎসাটা হলো সচেতন হওয়া। যে ব্যক্তি আক্রান্ত তাকে সচেতন হতে হবে, তার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। কী ধরনের লাইফস্টাইল চেঞ্জ? যেমন তার যদি ওভারওয়েট থাকে, ওজনটাতে কমাতে হবে। সে যেই পায়ে আক্রান্ত সেই পায়ে একটু ভর কম দিবে। তার যদি শক্ত সোলের কোনো জুতা থাকে সেই জুতাটা চেঞ্জ করে ফেলতে হবে। তার যদি জুতাটা চাপা থাকে একটু প্রশস্ত জুতা পরতে হবে। এই জিনিসগুলো করতে হবে। যদি এতে কাজ না হয় তাহলে আমরা কিছু মেডিকেশন দিতে পারি, কিছু ওষুধপত্র দিতে পারি। প্রাথমিকভাবে আমরা ব্যথানাশক ওষুধ দেই, এনএসআইডি দেই। তারপর তাকে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আমরা বলি, যেমন পায়ের তালুটাকে স্ট্রেচ করা, এইভাবে সকাল বিকাল একটু পায়ের তালুটাকে ম্যাসেজ করা,
অলিভ অয়েল বা সরিষার তেল দিয়ে একটু ম্যাসেজ করা বা একটা রোলারের উপর পায়ের পাতাটাকে ঘষা, এই ব্যায়ামগুলো করলে, ম্যাসেজগুলো করলে অনেক সময় আস্তে আস্তে এটা ইমপ্রুভ হয়ে যায়। এছাড়াও আমরা রোগীকে হিল কুশন ব্যবহার করার অ্যাডভাইস করি। হিল কুশন হলো একটা সিলিকনের খুব নরম সফট জুতার সুতলির মতো, যেটা পায়ের তালুতে দিয়ে রাখতে হয় এবং সেটা পরে হাঁটলে আস্তে আস্তে ব্যথাটা অনেক সময় ইমপ্রুভ হয়ে যায়। এতেও যদি কাজ না হয়, অনেক সময় আমরা ইন্ট্রালিশনাল স্টেরয়েড ইঞ্জেকশন দিতে পারি। পায়ের গোড়ালিতে যেই প্লান্টার ফাসাইটিস যেইখান থেকে উৎপন্ন হয় বা যে জায়গা থেকে শুরু হয়, আমরা তার গোড়ার চারপাশে ইঞ্জেকশন দিয়ে দিলে অনেক সময় ব্যথাটা আস্তে আস্তে নিরাময় হয়ে যায়। যদি এগুলো কোনো কিছুতেই কাজ না হয়, অনেক সময় সার্জিক্যাল অপশনে যাওয়া যায়, বাট সার্জিক্যাল ট্রিটমেন্টটা আসলে কতটুকু ইফেক্টিভ এটা নিয়ে এখনও ডাউট আছে। তো এই জন্য আমরা আসলে সার্জিক্যাল ট্রিটমেন্টে খুব কমই যাই। আমরা আসলে মেডিকেশন, ফিজিওথেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন, ইনজেকশন, এর মধ্যেই ইউজুয়ালি রোগীগুলো ইমপ্রুভ হয়ে যায়। অনেক সময় হতে পারে পায়ের তালুতে ক্রনিক ফ্যাট প্যাড সিনড্রোম হতে পারে, ফ্যাট প্যাডের একটা ব্যথা হতে পারে, এখানে অস্টিওআর্থাইটিক চেঞ্জ হয়ে ব্যথা হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা হতে পারে, গাউটের জন্য ব্যথা হতে পারে, মেটাটার্সাল বোনের ইনফ্লামেশনের জন্য ব্যথা হতে পারে। তো এগুলো অনেক সময় আমাদের ডায়াগনোসিসের মধ্যে বা আমাদের রোগী যখন আসবে, এগুলো আমাদের মাথায় চিন্তা রাখতে হবে আসলে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা চেষ্টা করেছি আসলে আমাদের দৈনন্দিন জীবনের খুব কমন একটা সমস্যা হিল পেইন বা প্লান্টার ফাসাইটিসটা সম্পর্কে একটু জানার, শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপাদ্য আমরা জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন এবং আপনাদের অর্থোপেডিক সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব সেটার সঠিক সমাধান দেওয়ার বা একটা সুপরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।